1960 সালে যখন পুরো বিশ্ব আমেরিকার অ্যাপোলো মিশনের দিকে নজর দিচ্ছিল, ঠিক তখন সোভিয়েত ইউনিয়ন ভিনাসে কিছু ভয়ঙ্কর পরীক্ষামূলক মিশন পরিচালনা করছিল। রাশিয়ানরা ভিনাসে একটি আত্মঘাতী মিশন পরিকল্পনা করছিল, যেখানে তারা একটি স্রোত তৈরি করেছিল যা প্রথমবারের মতো অন্য একটি গ্রহে অবতরণ করে তার ছবি ধারণ করবে। ভিনাসে রাশিয়ান গ্রহগুলোর মুখোমুখি হয়েছিল এক ভয়াবহ পরিবেশের, যা রাশিয়ান বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। রাশিয়ানরা ভেবেছিল যে যদি তারা ভিনাসের অভ্যন্তরের দৃশ্য দেখতে পারে, তবে এটি আমেরিকার চাঁদে অবতরণের চেয়েও বড় একটি কৃতিত্ব হবে। তারা 18টি মিশন পরিকল্পনা করেছিল এবং এই কাজের জন্য গ্রুপটির নাম রাখা হয়েছিল ভিনেরা। প্রথম মিশন 1961 সালে শুরু হয়, কিন্তু প্রথম দুটি গ্রুপ ভিনেরা 1 এবং ভিনেরা 2 সফলভাবে ভিনাসের দিকে যেতে পারেনি। পরবর্তীতে মিশনগুলোতে রাশিয়ানরা আরও শক্তিশালী গ্রুপ তৈরি করে, যার মধ্যে বিভিন্ন সেন্সর এবং যন্ত্রপাতি ছিল। 1966 সালে ভিনেরা 3 এবং 4 মিশন চালু করা হয়, যেখানে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। ভিনেরা 3-এর মিশন ছিল ভিনাসের কেবল বায়ুমণ্ডল পরীক্ষা করা, যেখানে কোনো সফট ল্যান্ডিংয়ের পরিকল্পনা ছিল না। এটি একটি আত্মঘাতী মিশন ছিল এবং ভিনাসের ভয়ঙ্কর পরিবেশে প্রবেশ করার পর এর সিস্টেম ব্যর্থ হয়ে যায়। ফলে কোনো তথ্য রাশিয়ান বিজ্ঞানীদের কাছে পৌঁছায়নি। তবে মার্চ 1966 সালে ভিনেরা 3 প্রথম মানবসৃষ্ট বস্তু হিসেবে অন্য একটি গ্রহের পৃষ্ঠে আঘাত হানে। পরবর্তী বছর অক্টোবর 1967 সালে ভিনেরা 4 কিছুটা সফলতা অর্জন করে এবং ভিনাসের বায়ুমণ্ডলে প্রধান কার্বন অক্সাইডের উপস্থিতি শনাক্ত করে। রাশিয়ানরা দাবি করেছিল যে ভিনাসের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় 25 গুণ বেশি ঘন, কিন্তু পরে জানা যায় ভিনেরা 4 ভিনাসের বায়ুমণ্ডলে প্রবেশ করার পর উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ সহ্য করতে পারেনি এবং ভেঙে পড়ে। তখন রাশিয়ানরা বুঝতে পারল যে তাদের গ্রুপগুলি ভিনাসের পৃষ্ঠে অবতরণ করতে পারবে না। তখন তারা ভিনাসের 5 এবং 6কে কেবল বায়ুমণ্ডলে তথ্য সংগ্রহের জন্য পাঠায়। 1969 সালে উভয় গ্রুপই পাঠানো হয়, কিন্তু আবারও ফলাফল একই হয়। 1 ঘন্টার মধ্যে তারা ধ্বংস হয়ে যায়। তবে রাশিয়ানরা হাল ছাড়েনি এবং ভিনেরা 7কে আরও শক্তিশালী করে তৈরি করে। এই গ্রুপটি এতটাই শক্তিশালী ছিল যে এর মূল উদ্দেশ্য ছিল ভিনাসে বেঁচে থাকা, কিন্তু ল্যান্ডিংয়ের সময় এটি প্রযুক্তিগত সমস্যার কারণে এটি শুধুমাত্র তাপমাত্রার তথ্য পাঠাতে সক্ষম হয়। রাশিয়ান বিজ্ঞানীরা তাপমাত্রার তথ্য থেকে অনুমান করে যে ভিনাসের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি। ভিনেরা 7 যখন ভিনাসের পৃষ্ঠে অবতরণ করেছিল, তখন এর প্যারাশুট ফেটে যায় এবং এটি 17 মিটার প্রতি সেকেন্ডের গতিতে পড়তে থাকে। যদিও এটি উল্টো হয়ে যায় এবং এর অ্যান্টেনা নিচের দিকে ছিল, তবুও এটি 23 মিনিটের জন্য পৃথিবীর সাথে যোগাযোগ রাখতে সক্ষম হয়েছিল। ভিনাসের পৃষ্ঠের তাপমাত্রা 465 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা একটি ওভেনের তাপমাত্রার চেয়েও বেশি। এছাড়াও ভিনেরা 7-এর সময় রাশিয়ান বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে ভিনাসের বায়ুমণ্ডলে 307 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে প্রবাহিত ঝড়ো বাতাস রয়েছে, যা পৃথিবীর সবচেয়ে বড় ঝড়ের থেকেও বেশি। ভিনেরা 8 মিশনে একটি গামা স্পেকট্রোমিটার এবং একটি লাইট সেন্সর যুক্ত করা হয়, যা ভিনাসের মাটির পরীক্ষা করবে এবং দিনের বেলায় ল্যান্ডিং করা হয় যাতে সূর্যের আলো কতটা প্রবাহিত হয় তা জানা যায়। লাইট সেন্সরের মাধ্যমে নিশ্চিত হয় যে ভিনাসের পৃষ্ঠে যথেষ্ট আলো রয়েছে, যদিও সেখানে ঘন মেঘ রয়েছে। ভিনেরা 8 ভিনাসের পৃষ্ঠে 60 মিনিটের জন্য কাজ করে, যা 465 ডিগ্রি সেলসিয়াস এবং এত চাপের মধ্যে একটি যন্ত্রের জন্য একটি চমৎকার সাফল্য। ভিনেরা 9 থেকে 12 পর্যন্ত সময় রাশিয়ার জন্য সবচেয়ে বড় সাফল্য এবং একই সাথে
সবচেয়ে বড় দুর্ভাগ্যের সময় ছিল, যেখানে 4টি প্রোবের ডিজাইন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। ভিনেরা 9 এবং 10-এর ডিজাইন ছিল আরও ভারী এবং অদ্ভুত, যা ইউএফও এর মতো দেখতে ছিল। এই প্রোবগুলোর মধ্যে একটি গোলাকার ডিম্বা ছিল, যেখানে সমস্ত নাজুক ইলেকট্রনিক্স রাখা হয়েছিল যাতে তাপ এবং চাপ তাদের ধ্বংস করতে না পারে। ল্যান্ডিংয়ের সময় একটি ক্রাশ রিং কাজ করত, যা শক অবজারভার হিসেবে কাজ করত, এবং এটি এয়ারো ব্রেক ছিল, ল্যান্ডিংয়ের আগে গতি কমাতো। প্রতিটি প্রোবের মধ্যে 2টি ক্যামেরা ছিল, কিন্তু ল্যান্ডিংয়ের পর ক্যামেরার লেন্সের ঢাকনা খুলতে ব্যর্থ হয়। ভিনেরা 9, 10, 11 এবং 12 প্রোবগুলি 110 মিটার পর্যন্ত কাজ করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ক্যামেরার লেন্স ক্যাপ খুলতে পারেনি। 2 অক্টোবর 1975 ভিনেরা 9 একটি লেন্সের মাধ্যমে ভিনাসের প্রথম ছবি পাঠায়, যা একটি ঐতিহাসিক মুহূর্ত ছিল। এই ছবিতে দেখা যায় ভিনাসের পৃষ্ঠ পাথুরে এবং ভয়ঙ্কর, যেখানে নোংরা পাথর ছড়িয়ে রয়েছে। ভিনেরা 13 এবং 14 মিশনগুলি ছিল সোভিয়েত ইউনিয়নের সাফল্যের একটি চূড়ান্ত পর্যায়। ভিনেরা 13 প্রথমবারের মতো ভিনাসের বাতাস এবং বজ্রপাতের শব্দ রেকর্ড করে। এতে একটি ড্রিল এবং সাইজোমিটারও ছিল, যা ভিনাসে ভূমিকম্পের উপস্থিতি নির্দেশ করে। ভিনেরা 13 প্রথমবারের মতো ভিনাসের রঙিন ছবি পাঠায়, যা দেখায় যে ভিনাসের আকাশ কমলা এবং মাটি বাদামি। ভিনেরা 14 এর সাথে একটি স্প্রিং লোডেড আর্ম ছিল, যা ল্যান্ডিংয়ের সময় মাটির কঠোরতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু ক্যামেরার ল্যান্ডস্কেপ যেখানে পড়ে সেখানে আর্মটি পড়ে এবং ফলস্বরূপ এটি নিজের ক্যামেরার ঢাকনার কঠোরতা পরীক্ষা করে। ভিনেরা 15 এবং 16 মিশনে রাশিয়া প্রোবগুলোর কৌশল পরিবর্তন করে, যেখানে তারা ভিনাসের চারপাশে 8 মাস ধরে অরবিট করে। এই প্রোবগুলিতে সিনথেটিক অ্যাপারচার রাডার ছিল, যা ভিনাসের ঘন মেঘের কারণে ছবি তোলা সম্ভব ছিল না। এই মিশনগুলি ভিনাসের পৃষ্ঠের একটি সম্পূর্ণ মানচিত্র তৈরি করে, যা 88 কিলোমিটার উঁচু পর্যন্ত এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ফাটল প্রকাশ করে। সোভিয়েত মিশনগুলোর কারণে আজ আমরা ভিনাসের একটি সম্পূর্ণ মানচিত্র দেখতে পারি। যদিও আমেরিকা রাশিয়ার ভিনেরা মিশনগুলিকে একটি ব্যর্থ পরীক্ষা বলে মনে করেছিল, কিন্তু এগুলির মাধ্যমে আমরা জানতে পারি যে ভিনাসের তাপমাত্রা কতটা বেশি এবং সেখানে 90 গুণ বেশি চাপ রয়েছে। ভিনাসের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের মতো অ্যাসিডিক মেঘ রয়েছে এবং সেখানে সবসময় ঝড়ো বাতাস বইছে। সোভিয়েত ইউনিয়ন ভিনাসে অনেক মিশন পরিচালনা করেছিল, যার মধ্যে কিছু গোপন এবং কিছু প্রকাশ্য ছিল, এবং অনেকেই আজও এটিকে সোভিয়েত গ্রহ হিসেবে চিহ্নিত করে।